কোনোদিনই খুব একটা ভালো ছাত্র আমি ছিলাম না। তার ফলেই স্বাভাবিকভাবে যা হবার তাই হলো। আমার উচ্চ মাধ্যমিকে খুব খারাপ একটা রেজাল্ট হলো। একটি ঝড় এসে আমার গোটা জীবনকে এক লহমায় এলোমেলো করে দিয়েছে। জীবন কোনোদিনই কারোর পিকচার পারফেক্ট হয় না। জীবন তোমাকে আঘাত করবে, বারবার পরীক্ষা নেবে, তোমাকে রক্তাক্ত করবে, যন্ত্রণায় বিদ্ধ করবে। কিছুদিন পর আমি ব্যাংকে থেকে চিঠি পাই, যে চিঠিতে একটা নোটিশ। নোটিশে বলা হয় দে উইল ক্রক মাই হাউস। একটা সময়ের পরে এগুলো আমার জীবন থেকে কমপ্লিটলি বাদ পড়ে যায়। ছোট ছোট ছেলে মেয়েদের সামনে তাদের ব্যর্থতার খতিয়ানটাকে বারবার তুলে ধরবেন না, তাতে লাভ হয় না। সেই বান্ধবী আমাকে বলেছিল যে তুই অন্য কিছু চেষ্টা করছিস না, why you are not preparing for civil services, যে তোমার পাশে এসে দাঁড়াবে, তোমার এই কঠিনতম অন্ধকার সময়ে তোমার মাথায় হাত বুলিয়ে কিংবা কাঁধে হাত রেখে বলবে কিচ্ছু হয়, সব ঠিক হয়েছে। ইটস নট আ ব্যাটল, ইটস আ ব্লাডি ওয়ার। ক্যান্সার ধরা পড়ল। আমার মনে হয়েছিল আমি কোনোদিন আর সচিন তেন্ডুলকারের খেলা দেখতে পাবো, আমি কোনোদিন শীতকালের ময়দানে দাঁড়িয়ে ভাঁড়ে চা খেতে পারবো, আমি সত্যজিৎ রায়ের সিনেমা দেখতে পাবো না, আমি ফেলুদার বই পড়তে পারবো না, আমি রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবো না। এটা খুব 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 কঠিন একটা সময়, খুব ডিফিকাল্ট একটা যুদ্ধ। ব্লিঙ্ক অফ মাই আইজ আমার গোটা জীবনটা ঝাপসা হয়ে গেল। ইটস অল ডার্কনেস। নমস্কার, আজ এই নতুন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি ডক্টর শাশ্বত দাঁ আজ আপনাদের সামনে আমার জীবনের কিছু অন্য রকমের গল্প ভাগ করে নেব। সমস্ত উপন্যাসের যেমন একটা প্রাককথন থাকে, একটা ভূমিকা থাকে, ঠিক সেরকমই মূল গল্প বলার আগে কিছু গোড়ার কথা বলে নেওয়া প্রয়োজন। আজ আপনারা সকলেই হয়তো জানেন, আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস। আমাদের রাজ্যে, আমাদের দেশে প্রত্যেক বছরই দিনটা ন্যাশনাল ইউথ ডে হিসেবে সেলিব্রেটেড হয়। শুধু আমাদের দেশেই নয়, সারা পৃথিবীর বিভিন্ন দেশে এই দিনটা আড়ম্বরের সঙ্গে পালন করা হয়ে থাকে। তো আপনাদের মনে স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা জাগতে পারে, দ্য হোলিস্টিক হেলথ কেয়ার, এই চ্যানেলটির নাম শুনে যেটা বোঝা যাচ্ছে এটি মূলত স্বাস্থ্য, মেডিসিন, ডিজিজ, ফিটনেস এইসব নিয়ে কথা বলে। তো আজকের দিনের সঙ্গে তার সম্পর্কটা কোথায়? এই কথাটা বোধহয় দ্বিধাহীনভাবে বলা যায় যে আজকের এই দিনটি এমন একজন মানুষের জন্য নির্ধারিত, যিনি বোধহয় আমাদের ভারতবর্ষের একজন একমেব দ্বিতীয়ম অবিসংবাদিত যুগনায়ক। আজ থেকে 132 বছর আগে বিদেশের মাটিতে একজন সহায় সম্বলহীন ভারতীয় সন্ন্যাসী, তিনি সারা পৃথিবীর অগণিত বিদগ্ধ মানুষের সামনে তার ক্ষুরধার বক্তৃতার মাধ্যমে একটি পরাধীন দেশ, একটি অর্থনৈতিক সামাজিকভাবে পিছিয়ে পড়া তথাকথিত কুসংস্কারাচ্ছন্ন একটি দেশকে সারা পৃথিবীর জগৎ সভায় শ্রেষ্ঠ আসন দিয়েছে। এই ঘটনাটা, এই যে একটা অন্ধকার সময়ে দাঁড়িয়েও নিজের সাফল্য, নিজের জেদকে প্রতিষ্ঠা করার প্রয়াস, একটা কঠিন সময়ে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই, এটার সঙ্গে আমাদের প্রত্যেকের জীবনের দৈনন্দিন সংগ্রামের একটা অদ্ভুত মিল আছে এবং আমরা প্রত্যেকে প্রতিনিয়ত সেই সংগ্রামটা লড়ি। আর সেই অনুভূতি থেকেই আজকের দিনটাকে বেছে নেওয়া।
আজ আপনাদের সামনে আমি স্বামী বিবেকানন্দের জীবন বা তার কাজকর্ম নিয়ে কোনো কথা বলতে আসিনি। সারা পৃথিবীর বহু পণ্ডিত মানুষ বিভিন্ন সময়ে বারে বারে স্বামী বিবেকানন্দের জীবন, তার কাজকর্ম, ভাবনা, আদর্শ নিয়ে বহু বিস্তারিত আলোচনা করেছেন। সে ব্যাপারে নতুন করে কিছু বলার অবকাশ বা ধৃষ্টতা কোনোটাই আমার নেই। তার থেকে বরং আমাদের মনে হয়েছে আজকের দিনে যদি এমন একটি সাধারণ ছেলের জীবনের গল্প বলা যায় যে তার কৈশোরে বা যৌবনে স্বামী বিবেকানন্দের বই, লেখালেখি, চিঠিপত্র পড়ে অনুপ্রাণিত হয়েছে এবং তার একটা তথাকথিত ব্যর্থ জীবনকে একটা সাফল্যের দিকে চালনা করে নিয়ে যেতে পেরেছে, তাহলে কেমন? আজ আমার জীবনের সেরকম কিছু গল্প আপনাদের শোনাবো। এ প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখা ভালো যে এই গল্পগুলো না আমার জীবনের গল্প হিসেবে খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। এটা আপনার জীবনের গল্প হতে পারে, আপনার পরিবার, পরিজন, প্রতিবেশী, যে কোনো কারোর জীবনের গল্প হতে পারে। আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত তার জীবনে যে লড়াইটা লড়ছেন সেটা নিজের মতো করে খুব ইউনিক, অভিনব একটা লড়াই। সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা খুব সেন্সিটিভও বটে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আমার জীবনের এই ছোট্ট জীবনের ছোট্ট কিছু লড়াইয়ের গল্প কোনো একজন মানুষকেও মোটিভেট করতে পারে, কোনো একজন মানুষও যদি এই গল্পগুলো শুনে নিজেকে কোরিলেট করতে পারেন, সেটাই প্রাপ্তি আর সেটাই উদ্দেশ্য। আমার জন্ম উত্তর কলকাতার একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে। উত্তর কলকাতারই একটি সরকারি বাংলা মিডিয়াম স্কুলে আমার পড়াশুনো ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত। কোনোদিনই খুব একটা ভালো ছাত্র আমি ছিলাম না। আই ওয়াজ নট ইভেন আ ব্যাক বেঞ্চার টু, কিন্তু ওই একটা মিডিওকার স্টুডেন্ট যে পরীক্ষার সময় মোটামুটি একটু পড়াশোনা করে উতরে যেতে পারে, এরকমই ছিল আমার গোটা স্কুল জীবন। তো মাধ্যমিক পরীক্ষার আগে ক্লাস 9-10 এই সময়টায় আমি বোধহয় একটু সিরিয়াসলি পড়াশোনা করেছিলাম। তার ফলে মাধ্যমিকে আমার একটু ভালো রেজাল্ট হয় এবং ইউজুয়ালি আপনারা দেখবেন যে সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তারা ইউজুয়ালি খুব একটা ভালো পড়াশোনায় হয় না, কিন্তু একটা ইম্পর্টেন্ট স্টেজে গিয়ে তারা একটা ভালো রেজাল্ট করে, তো সেটা তাদের ক্ষেত্রে খুব ইন্সপায়ারিং হয়, তারা ওটাকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যেতে পারে। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা হয়ে গেছিল খুব উল্টো। মাধ্যমিকে ভালো রেজাল্টটা আমার ক্ষেত্রে এতখানি একটা ওভার কনফিডেন্সের জন্ম দিয়েছিল, তো তার ফলে আমি উচ্চ মাধ্যমিকে যখন সায়েন্স নিয়ে ভর্তি হই, তার পরবর্তী ওই 2 বছর আমি যত না পড়াশোনা করেছিলাম ফাঁকি দিয়েছিলাম তার থেকে অনেক বেশি। তার ফলেই স্বাভাবিকভাবে যা হবার তাই হলো। আমার উচ্চ মাধ্যমিকে খুব খারাপ একটা রেজাল্ট হলো এবং সায়েন্স নিয়ে পড়েছিলাম বলে অবভিয়াসলি I appeared for the joint entrance examinations এবং I failed miserably in those. তো একটা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন মাথার মধ্যে ছিল এবং সেই আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনটা যখন ফুলফিল হলো না, ভালো রেজাল্ট করতে পারলাম না, এটা একটা অদ্ভুত মানসিক অবসাদের জন্ম দিয়েছিল। তো যাই হোক, কিছু করার নেই। তখন আমি জুওলজি নিয়ে কলকাতারই একটি কলেজে ভর্তি হই এবং তারপরে আবার জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতি চলতে থাকে। তো সেই সময় আমাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেডিকেল যে পার্টটা, সেটা 2টো পরীক্ষা হতো। একটা ছিল ফর দ্য এন্ট্রান্স টু দ্য MBBS কলেজেস আর আরেকটা ছিল ফর দ্য আয়ুষ কলেজেস, মানে আয়ুর্বেদি, হোমিওপ্যাথি, এগুলোকে নিয়ে আরেকটা সেপারেট জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন হতো। তো সামহাউ আমি এই সেকেন্ড জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যেটা আয়ুষের, সেটাতে আমি কোনো রকমভাবে সামহাউ ক্র্যাক করতে পারি এবং তলার দিকে হলেও র্যাঙ্কিং লিস্টে আমি তাতে চান্স পাই এবং আমি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভর্তি হই। হোমিওপ্যাথিক কলেজে ভর্তি হওয়ার পর আমি ধীরে ধীরে একটু সিরিয়াস হয়ে উঠি। আমি বুঝতে পারি এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, এবার মন দিয়ে একটু পড়াশোনা করতে হবে। কারণ পড়াশোনা না করার ফল কি হয় সেটা আমি আগের 2-3 বছরে বুঝতে পেরেছি।
তো একটু সিরিয়াসলি পড়াশোনা করতে আরম্ভ করি, রেজাল্ট ভালো হতে শুরু করে, একটা কনফিডেন্স আসে এবং বেশ কিছু কেরিয়ারিস্টিক ওরিয়েন্টেশনও তৈরি হতে থাকে। আমার প্রফেসর যারা ছিলেন তারা আমাকে মোটিভেট করেন, প্রশংসা করতে থাকেন যে হ্যাঁ তুই ভালো করছিস, ইত্যাদি ইত্যাদি। তো ফলত একটা স্ট্রাকচার্ড কেরিয়ার ওরিয়েন্টেশন আস্তে আস্তে নিজের ভেতরে গড়ে ওঠে এবং একটা প্ল্যান তৈরি হয় যে আজ থেকে কিছু বছর পরে আমি পাস আউট করার পরে কিভাবে আমার জীবনটাকে তৈরি করতে চাইছি। কিন্তু নোবডি নোজ টুমরো। এই সময় হঠাৎ করে একটি ঝড় এসে আমার গোটা জীবনকে এক লহমায় এলোমেলো করে দিয়েছে। আমার পরিবার একটি ইকোনমিক ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে, ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়ে এবং সে সময় দাঁড়িয়ে আমি বুঝতে পারি যে আমার নিজস্ব কোনো ইনকাম নেই, আমার পরিবারের সেই মুহূর্তে বিরাট আর্থিক সামর্থ্য নেই এবং পরিস্থিতিটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছয় যে যে বাড়িতে আমার জন্ম, যে পৈতৃক বাড়িতে আমার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা, সেই বাড়িটি একটি ব্যাংকের কাছে মর্টগেজ হয়ে। এবং কিছুদিন পর আমি ব্যাংকে থেকে একটা চিঠি পাই, যে চিঠিতে একটা নোটিশ, যে নোটিশে বলা হয় they will crock my house after certain days। তো খুব কঠিন একটা সময়ের মধ্যে গিয়ে পড়া এবং একটা অদ্ভুত অচেনা লড়াই শুরু হয়, যে লড়াইটা আমি কোনোদিন লড়বো বলে ভাবিনি, তার জন্য কোনো রকমের কোনো প্রস্তুতি আমার মধ্যে ছিল না। দুটো লড়াই একসাথে শুরু হয়। প্রথম লড়াই হচ্ছে এই ইমিডিয়েট ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে বেরিয়ে আসা লড়াই এবং দ্বিতীয় লড়াই হচ্ছে নিজের একটা সেলফ সাস্টেনেবল সিকিউর ইনকাম জেনারেট করার লড়াই। আমি প্রচুর টিউশন পড়াতে আরম্ভ করি। ইউজুয়ালি কলেজে পড়ার সময় প্রত্যেকের যেরকম ধরনের স্কেডিউল জীবন হয়, কলেজ যাওয়া, বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ করা, পার্টি করা, সিনেমা দেখা, একটা সময়ের পরে এগুলো আমার জীবন থেকে কমপ্লিটলি বাদ পড়ে যায়। আমি এখনো মনে আছে, ইউজুয়ালি আমি সকাল 7টায় বেরোতাম, একটি টিউশন পড়িয়ে আমি কলেজ যেতাম, কলেজের ক্লাস করে সন্ধ্যেবেলা কলেজ থেকে বেরিয়ে আরও দুটো টিউশন পড়িয়ে অ্যাভারেজ রাত 11টা 11:30 আমি বাড়ি ফিরতাম। দ্যাট ওয়াজ মাই রুটিন ফর প্রিটি লং ইয়ার্স। আমার পরিবারের একটা বেসিক সাপোর্ট তার সঙ্গে ছিল, কিন্তু তার সঙ্গে আমার জীবনে মূল সাপোর্ট সিস্টেম হয়ে গেলাম দুজন। একজন যার কথা আমি প্রথমে বললাম, যার লেখালেখি বই ইত্যাদি পড়ে আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম, স্বামী বিবেকানন্দের বই সে সময় আমার অবলম্বন হয়ে দাঁড়িয়েছিল। এবং দ্বিতীয় আমার বান্ধবী, যার সঙ্গে পরে আমার দীর্ঘকালীন প্রেম এবং বর্তমানে যিনি আমার স্ত্রী, সেই বান্ধবী আমাকে বলেছিল যে তুই অন্য কিছু চেষ্টা করছিস না, why you are not preparing for civil services। তো প্রাথমিকভাবে খুব একটা গুরুত্ব না দিলেও, কারণ আমার কোনো পরিচিতি ছিল না এই কম্পিটিটিভ পরীক্ষার সঙ্গে, আমার পরিবারের কেউ কোনোদিন চাকরি করেননি, আমার বাবা ব্যবসা করতেন। তো যাই হোক, আফটার সার্টেন টাইম আই ওয়াজ মোটিভেটেড বাই হার অ্যান্ড ডিসিশন নিই যে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করি। এবং এটা একটা অদ্ভুত কঠিন একটা সময়, যে কেরিয়ার প্ল্যানটা নিয়ে আমি এত দিন ধরে ভাবনা চিন্তা করলাম, পড়াশুনো করলাম, সেটাকে হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং এক পাশে সরিয়ে রেখে কমপ্লিটলি ডিফারেন্ট বেশ কিছু সাবজেক্টস নিয়ে প্রিপারেশন নেওয়া, অনিশ্চিত একটা ভবিষ্যতের লড়াইয়ে ঝাঁপানো, এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করাটাই আমার কাছে ইটসেলফ একটা চ্যালেঞ্জ। তো সামহাউ সেই সিদ্ধান্তটা নেওয়া, কঠিন সিদ্ধান্ত, কিন্তু নিতে পেরেছিলাম। এই যে লড়াইটার গল্প বললাম, 3-4 বছর এই কঠিন লড়াইটা চালাতে হয়েছিল এবং তারপর আমার পরিশ্রমের জন্যই হোক, আমার পরিবার পরিজন, কাছের মানুষ, তাদের শুভকামনাতে হোক, and of course by the grace of the Almighty, I cracked the state civil service examination and stood fourth in the entire merit list of the state. তো এই যে জার্নিটা, এই যে সাফল্যটা পাওয়া গেল,
সেখানে তিনটি কথা বলার প্রয়োজন আছে। প্রথমত, যারা এই ধরনের কোনো জার্নির মধ্যে দিয়ে এখন যাচ্ছ, কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, বা কোনো নতুন ভেঞ্চার নিয়েছো তোমার জীবনের কোনো একটা স্টেজে, নয় কোনো স্টার্ট আপ ইনিশিয়েটিভ নিয়েছো, অথবা যা কিছু, তো তাদের কিন্তু এই সময়ের মধ্যে দিয়ে, এই লড়াইটার মধ্যে দিয়ে যেতে হবে। প্রচুরবার নেগেটিভিটি আসবে, হীনমন্যতা আসবে, কঠিন সময় আসবে। সেই সময় লক্ষ্য স্থির রেখে, মাথা ঠান্ডা রেখে, সমস্ত কিছু আনইম্পর্টেন্ট জিনিসকে অগ্রাহ্য করে নিজের লড়াইটা নিজেকে চালিয়ে যেতে হবে। কারণ এই লড়াইটা কিন্তু তোমার একার লড়াই, এই লড়াইটা তোমার হয়ে অন্য কেউ লড়ে দেবে। অতএব যদি সফল হতে হয়, যদি একটা অনিশ্চিত সময়ে দাঁড়িয়ে ব্যর্থতাকে সাফল্যে ঘুরিয়ে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু এই লড়াইটা লড়তে হবে। এর কোনো শর্টকাট মেথড নেই, হয়ও না। দ্বিতীয়, এই কথাগুলো তাদেরকে বলবো যাদের সন্তান, ছেলে মেয়ে বা পরিবার পরিজনদের কোনো একজন এই ধরনের কোনো ভেঞ্চার নিয়েছেন, এই ধরনের লড়াই লড়ছেন। সেই সমস্ত বাবা মাদের বা সিনিয়রদের আমার বিশেষ অনুরোধ যে তারা দয়া করে এই সমস্ত ছোট ছোট ছেলে মেয়েদের পাশে থাকে, তাদের পাশে অবলম্বন হয়ে থাকে, তাদের সাপোর্ট হয়ে থাকে। তাদেরকে বলুন যে জীবনের পিছল পথে হড়কে পড়ে যাওয়াটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার নয়। পড়ে যাওয়ার পরে উঠে দাঁড়াতে আবার পারছো কিনা, উঠে দাঁড়িয়ে আবার নিজের দৌড়টাকে নতুন করে শুরু করতে পারছো কিনা, সেটা অনেক অনেক বেশি প্রয়োজন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদের সামনে তাদের ব্যর্থতার খতিয়ানটাকে বারবার তুলে ধরবেন না, তাতে লাভ হয় না। তাদেরকে সমালোচনা করবেন না, আপনি শাসন করুন, উপদেশ দিন, কোনো সমস্যা নেই। কিন্তু অহেতুক নিরর্থক সমালোচনা করে তাদের আত্মবিশ্বাসকে অনেকখানি দমিয়ে দিয়ে তাদের স্বপ্নকে উল্টো পথে চালনা করার প্রয়াস না করাই ভালো, তাতে লাভ হয়। এবং তৃতীয়, মোস্ট ইম্পর্টেন্টলি, সবাইকে বলবো, যারা হয়তো আজকে তোমাদের যৌবনে কোনো জীবন সঙ্গীকে খুঁজে নিচ্ছ, কাউকে ভালো লাগছে, তাদের প্রত্যেককে বলি যে নিজেদের লাইফ পার্টনারকে খুব সেন্সিবলি চুজ কর। কারণ জানবে যে কাকে কতটা সুন্দর দেখতে, কে কতটা স্মার্ট, কার ড্রেসিং সেন্স কতটা ভালো, এই সমস্ত কিছু না অনেকটা ওই ইনস্টাগ্রামের পোস্ট কিংবা ফেসবুক রিলের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। আসলে তোমার আমার জীবন কোনোদিনই কারোর পিকচার পারফেক্ট হয় না। জীবন তোমাকে আঘাত করবে, বারবার পরীক্ষা নেবে, তোমাকে রক্তাক্ত করবে, যন্ত্রণায় বিদ্ধ করবে, এমন সমস্যা বা এমন পরিস্থিতি তৈরি হবে তোমার জীবন থেকে পালিয়ে যেতে ইচ্ছে করবে, অবসাদ গ্রাস করবে। ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার দরকার এমন একজন মানুষকে যে তোমার পাশে এসে দাঁড়াবে, তোমার এই কঠিনতম অন্ধকার সময়ে তোমার মাথায় হাত বুলিয়ে কিংবা কাঁধে হাত রেখে বলবে, কিচ্ছু হয়, সব ঠিক হয়ে যাবে, আমি জানি তুমি পারবে, তোমার ওপর আমার বিশ্বাস আছে, অ্যান্ড ইউ ক্যান ডু ইট। এটুকুই যথেষ্ট, টেক মাই ওয়ার্ড, এটুকুই যথেষ্ট। তাই এমন একজন মানুষকে খুঁজো, যে মানুষ তোমার অন্ধকার সময় দাঁড়িয়ে তোমার সাথে একসাথে এই লড়াইটা লড়বে, এবং তারপর কোনো একদিন তোমার সফলতম মুহূর্তে সেই মানুষটাই তোমার সঙ্গে, তোমার পাশে থেকে সমস্ত আনন্দটাকে ভাগ করবে। অতএব এরকম একজন ইন্সপায়ারিং মানুষকে খুঁজে বের করো নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে, এবং নিজেও একই সময় এরকমই একটি ইন্সপায়ারিং মানুষ হয়ে ওঠো অন্য অনেকের জন্য। তো জীবনের একটি অধ্যায় শেষ হলো, নতুন চ্যাপ্টার শুরু হলো। চাকরি পাওয়ার পরে একটা ম্যান্ডেটরি ট্রেনিং ফেজ থাকে আমাদের, সেটার পরে আমার প্রথম পোস্টিং হলো কুচবিহারে। তো তারপর জীবন আস্তে আস্তে ছন্দে ফিরে এলো, চাকরি চলছে, তার সঙ্গে পরিবার পরিজন সবার খেয়াল রাখা,
একটু একটু ঘুরে বেড়ানো। ততক্ষণে আমি অলরেডি আমার বিয়েটা সেরে ফেলেছি। তো সব মিলিয়ে জীবন আস্তে আস্তে ছন্দে ফিরে এসেছে। তো এই সময় দাঁড়িয়ে সবকিছুই ঠিকঠাক চলছে। জীবনে একটা কথা আজকে আমি খুব বিশ্বাস করি, সেটা হচ্ছে অলওয়েজ এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড। তো অলমাইটি হ্যাড অলটুগেদার আ ডিফারেন্ট প্ল্যান ফর মি। 2015-16 সালে আমার জীবনে আরেকটি ঝড় এসে উপস্থিত হয়, হঠাৎ, অ্যাক্সিডেন্টালি এবং আনএক্সপেক্টেড। হঠাৎ করেই আমার শরীরে ক্যান্সার ধরা পড়ল এবং এক লহমায়, within a blink of my eyes, আমার গোটা জীবনটা ঝাপসা হয়ে গেল। It's all darkness. আমি রাত্রিবেলা আমার ল্যাপটপের সামনে যখন গুগল করে দেখছি, আমার সামনে একটা তালিকা রয়েছে যেখানে আমার কি ডিজিজ, সেটা কিরকমভাবে কমপ্লিকেট করতে পারে, কিভাবে আমি আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যেতে পারি। I got all those information and my entire world is absolutely getting blurred. এবং আমি আবার নতুন করে এমন একটা লড়াইয়ের সামনে পড়লাম যে লড়াইটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম। It's not a battle, it's a bloody war. এটা খুব 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 কঠিন একটা সময়, খুব ডিফিকাল্ট একটা যুদ্ধ। এই সময় আবার আমার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন সেই মানুষটা, স্বামী বিবেকানন্দ। তার বই, তার লেখা আমার জীবনে অবলম্বন হয়ে উঠেছে। এবং তার সঙ্গে আরেকটি বইয়ের কথা আমি উল্লেখ করব। সে বইয়ের লেখক রাইটার হিসেবে খুব পরিচিত নন, কিন্তু তাকে আপনারা সবাই চেনেন। সেই মানুষটার নাম যুবরাজ সিং, অল টাইম গ্রেট ইন্ডিয়ান ক্রিকেটার। আপনারা জানেন তিনিও ক্যান্সার সার্ভাইভার। তার অটোবায়োগ্রাফি, বইটির নাম হচ্ছে দ্য টেস্ট অফ মাই লাইফ, ফ্রম ক্রিকেট টু ক্যান্সার অ্যান্ড ব্যাক। তো এই বইটা আমি হসপিটালে থাকতে পড়েছিলাম এবং এটা আমাকে অদ্ভুতভাবে মোটিভেট করেছিল টু সার্ভাইভ দিস ফেজ অফ মাই লাইফ। এই লড়াইটা 5 বছর ধরে আমায় লড়তে হয় এবং 5 বছর পরে, আফটার a certain method of treatment, I was able to defeat this cancer. এবং as of now I'm fit and fine. আরেকটি খুব ইম্পর্টেন্ট কথা আপনাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করে নেওয়া ভালো এই প্রসঙ্গে, যে এই গোটা জার্নিটায় যখন আমি ক্যান্সারের সঙ্গে লড়াই করছি, তার সঙ্গে চাকরি চলছে, সেই সময় দাঁড়িয়ে আমি খুব সুনির্দিষ্টভাবে ভাবার চেষ্টা করেছিলাম যে হঠাৎ করে গড ফরবিড যদি কালকে আমার কিছু হয়ে যায়, তাহলে আমি কোন কোন জিনিসগুলোকে মিস করি। সারপ্রাইজিংলি টু মি, আমার কাছে আমার ফোন, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, কোনো কিছুই খুব একটা ইম্পর্টেন্ট মনে হয়। আমার মনে হয়েছিল আমি কোনোদিন আর সচিন তেন্ডুলকারের খেলা দেখতে পাবো, আমি কোনোদিন শীতকালের ময়দানে দাঁড়িয়ে ভাঁড়ে চা খেতে পারবো, আমি সত্যজিৎ রায়ের সিনেমা দেখতে পাবো না, আমি ফেলুদার বই পড়তে পারবো না, আমি রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবো না। তো খুব ছোট ছোট জীবনের ঘটনা, জীবনের মুহূর্তগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। তো তারপর থেকে আমি বুঝতে পারলাম, আমি বিশ্বাস করতে শুরু করলাম যে জীবনে বাড়ি, গাড়ি, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি, এগুলো নিশ্চয়ই ইম্পর্টেন্ট, কিন্তু প্রবাবলি দিজ আর নট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাসেটস অফ ইউর লাইফ। আমাদের প্রত্যেকের জীবনে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই জার্নি, এই যাত্রাপথটা। জীবন আপনার সামনে যেরকম নৈবেদ্য সাজিয়ে নিয়ে আসবে তার থালায়, তাকে গ্রহণ আপনাকে করতেই হবে। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট লাইফ অ্যাজ ইট কামস। এর বাইরে আপনি কিছু করতে পারবেন, তাই নিয়ে কমপ্লেন করে লাভ নেই। অতএব সাফল্য কি, সফলতা কি? সফলতা মানে শুধু বাড়ি, গাড়ি, দামি আইফোন, প্রতিপত্তি, অর্থ, খ্যাতি নয়।
জীবনের এই যাত্রাপথে বারবার অন্ধকার সময়ে ঘুরে দাঁড়ানোর লড়াই, জেদ, সেটাও সফল। আপনার খুব কাছের মানুষ আপনাকে যদি আঘাত দিয়ে চলে যায়, আপনার সেই ক্ষতবিক্ষত হৃদয়কে শুশ্রূষা করে আবার নিজেকে ফিরিয়ে আনাটাও এক ধরনের সফল। আপনার জীবনের কঠিন সময়ে সমস্ত রকমের অবসাদ, গ্লানি, হতাশার চোখে চোখ রেখে লড়াই করার স্পর্ধাটাও এক ধরনের সফল। জীবন থাকলে লড়াই থাকবে, জীবন আর লড়াই সমার্থক। সেই লড়াইটাকে অন্যরকম ভাবে না দেখে, কোনো রকমের হীনমন্যতায় না ভোগে, সেই লড়াইটাকে এনজয় করতে শুরু করুন। আপনার জীবনকে এমব্রেস করা শুরু করুন, জড়িয়ে ধরতে থাকুন আপনার জীবন, সেটা যেরকমই হোক না। তবে দেখবেন আপনার কাছে আপনার লড়াই, আপনার সংগ্রাম, আপনার দৈনন্দিন টানাপোড়েন সব খুব সহজ হয়ে উঠেছে। শেষে যেটা বলার সেটা হচ্ছে, দেখুন, সমস্যাহীন জীবন হয় না, সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি, ডিপ্রেশন, অবসাদ, এগুলো থাকবেই। এই পৃথিবীর বয়স যত বেড়েছে, এই মানব সভ্যতার বয়স যত বেড়েছে, এই সমস্যাগুলো বাড়তে বাড়তে গেছে। তাই ফলত এগুলোকে নিয়ে চিন্তা করে লাভ নেই। এগুলো থাক না আপনার ঘরের কোণে, আপনার জীবনের সঙ্গে, এগুলো চলুক না আমাদের সাথে সাথে, হোক না একটু মন খারাপ, তাতে ভয় কি? শুধু আপনার জানলাটাকে এত বড় করে রাখুন যাতে সেটা খুললেই অনেকখানি আলো এসে পড়ে আপনার জীবন। মনে রাখবেন, আপনার এই জীবন নাট্যের নায়ক আপনি। এই সময়কালটা আপনার জন্য ধার্য, এটা আপনার স্পেস, আপনার টাইম। তাই যতক্ষণ মঞ্চে আলো জ্বলছে ততক্ষণ মঞ্চ ছাড়বেন না। নাটক শেষ না হওয়া পর্যন্ত মঞ্চ ছেড়ে পালাবেন না, কারণ এটা আপনার জীবন, আপনার লড়াই, আর এই লড়াইয়ের নায়ক আপনি। দ্য শো মাস্ট গো অন। স্বামী বিবেকানন্দের একটি লাইন আমার খুব পছন্দের লাইন, সেটা আপনাদের বলবো। সে লাইনটা উনি সংস্কৃতে লিখেছিলেন, উত্তিষ্ঠত ইয়াগ্রত প্রাপ্যবরান নিবোধত। ওঠো, যাবো, যতক্ষণ পর্যন্ত না নিজের লক্ষ্যে পৌঁছচ্ছ থেমো না। অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। অতএব দৈনন্দিন জীবনের এই সমস্ত হার না মানা লড়াই চলতে থাকুক, সঙ্গে থাকুক এক বুক সাহস, অনেকখানি স্পর্ধা, আর সব থেকে বড় কথা, বেঁচে থাকুক মানবিকতা, অন্য মানুষের প্রতি আপনার সহানুভূতি আর সহমতি। তবেই দেখবেন আপনার সাফল্যের মুহূর্তগুলো আরো অনেক ঝলমল হয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।